হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আবার স্নেহ, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ভারতের কৃষিকাজ। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে ভূগোল পাঠ্য বই রয়েছে, সেই ভূগোল পাঠ্য বইয়ের যে আঞ্চলিক বিভাগ, তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভারতের কৃষিকাজ। এই ভারতের কৃষিকাজের মধ্যে যে সমস্ত ফসলগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ফসল, তার মধ্যে তৃতীয় প্রধান খাদ্যশস্যের নাম হচ্ছে কি মিলেট। তাহলে ভারতের তৃতীয় প্রধান খাদ্যশস্যের নাম হচ্ছে মিলেট। আজ আমরা মিলেট সম্পর্কে আলোচনা করব। মিলেট কিন্তু এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দানা শস্য, ঠিক আছে। কিন্তু যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী তাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন পড়বে না। মিলেট থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না। যতটুকু প্রশ্ন এখান থেকে আসবে সে সবই শর্ট প্রশ্ন, ঠিক আছে। শুধু একটা 2 নম্বরের প্রশ্ন পড়তে পারে, সেটা হচ্ছে মিলেট কি। আমরা সবই কিন্তু এখানে দেখাবো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, মনোযোগ সহকারে শোনো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, আমরা চলে আসছি মূল বিষয় মিলেট। দেখো, মিলেটের যেটা আমরা জানবো প্রথমে, মিলেটের অপর নাম কি। দেখো, মিলেটের অপর নাম হচ্ছে জোনার। আমি লিখে দিচ্ছি, মিলেটের অপর নাম মিলেটের অপর নাম হচ্ছে জোনার। একে দেখে নাও, ঠিক আছে। এবার দেখো, মিলেট কোন অঞ্চলে প্রধানত চাষ হয়ে থাকে। যেটা প্রধানত আমরা জানি যে মিলেট প্রধানত চাষ হয়ে থাকে উষ্ণ শুষ্ক ক্রান্তীয় অঞ্চলে প্রধান ফসল। মিলেট চাষ হয়ে থাকে, মিলেট প্রধানত উষ্ণ শুষ্ক ক্রান্তীয় অঞ্চলে চাষ বেশি পরিমাণ হয়ে থাকে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পেলাম। একটা হচ্ছে মিলেট কি, মিলেটের অপর নাম কি। না, মিলেটের অপর নাম হচ্ছে জোনার। আর অপর দিকে হচ্ছে মিলেট প্রধানত কোন অঞ্চলের ফসল। না, মিলেট প্রধানত উষ্ণ শুষ্ক ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল, ঠিক আছে। এরপর আমরা যেটা জানবো, মিলেট সাধারণত চাষ করতে গেলে কত উষ্ণতা লাগে, মিলেটে কীরকম বৃষ্টিপাতের প্রয়োজন হয়, কেমন মাটির প্রয়োজন হয়, ভূপ্রকৃতিটা কেমন লাগে, সেটা একটু জেনে নিই আমরা। দেখো, মিলেট চাষের জন্য প্রধানত যেটা লাগে উষ্ণতা লাগে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, ঠিক আছে। 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিলেট চাষ ভালো হয়। মিলেট চাষ ভালো হয়, ঠিক আছে। এবার তো বৃষ্টিপাত কেমন লাগে মিলেট চাষের জন্য। বৃষ্টিপাত যেটা লাগে সেটা দেখো, প্রায় খুব কম বৃষ্টিপাতই মিলেট চাষের পক্ষে আদর্শ। যেহেতু শুষ্ক অঞ্চলের ফসল আর উষ্ণ অঞ্চলের ফসল, বৃষ্টিপাতের পরিমাণটা লাগে 30 থেকে 70 সেমি বৃষ্টিপাত প্রয়োজন হয় মিলেট চাষের জন্য। বেশি বৃষ্টিপাত হলে কিন্তু মিলেটের ক্ষতি হতে পারে, তাই 30 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু মিলেট চাষের পক্ষে আদর্শ। এবার এখানে কেমন মাটির প্রয়োজন, মাটিটা মাথায় রাখতে হবে আমাদের। মাটি প্রধানত এখানে পলি মাটির দরকার হয়। পলি মাটি, লাল মাটি এবং কালো মাটি, ঠিক আছে, যাকে আমরা রেগুর মৃত্তিকা বলি, কালো মাটি। এই 3 ধরনের মাটিতে কিন্তু রেগুর প্রধানত মিলেট চাষটা বেশি হয়ে থাকে। এছাড়া কেমন ভূপ্রকৃতির প্রয়োজন হয়, ভূপ্রকৃতি বললে আমরা বলবো যে এখানে সমতল ভূভাগ বা হালকা ঢালুযুক্ত ভূপ্রকৃতি হলে মিলেট চাষ ভালো হয়। সমতল ভূভাগ বা হালকা ঢালুযুক্ত জমি হলে মিলেট চাষের পক্ষে আদর্শ। মিলেট চাষের পক্ষে আদর্শ, বুঝে গেল। তবে এখানে 4টে জিনিস পেলাম আমরা। কি 4টে জিনিস পেলাম না, 1 নম্বর পেলাম আমরা মিলেট চাষের জন্য 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়।
2 নম্বর কি পেলাম আমরা, দেখো 30 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে মিলেট চাষের পক্ষে আদর্শ। 3 নম্বর কি পেলাম, এখানে পলি মাটি, লাল মাটি, কালো মাটিতে কিন্তু মিলেট চাষটা ভালো হয়। আর 4 নম্বর কি পেলাম এখান থেকে, সমতল ভূভাগ বা হালকা ঢালুযুক্ত ভূভাগটা হলে কিন্তু মিলেট চাষের পক্ষে খুব ভালো হয়। এবার দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিলেটের শ্রেণীবিভাগ। ঠিক আছে, মিলেটকে আমরা কটা ভাগে ভাগ করবো কী কী দেখে নাও। মিলেটকে প্রধানত আমরা 3টি ভাগে ভাগ করব। ঠিক আছে, কী কী 3টে ভাগে ভাগ করব, দেখো আমরা 3টে ভাগে ভাগ করব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জোয়ার, 2 নম্বর বাজরা, 3 নম্বর হচ্ছে রাগি। ঠিক আছে, তাহলে জোয়ার, বাজরা, রাগি এই 3টে ভাগে আমরা ভাগ করবো মিলেটকে। যেহেতু মিলেট এক ধরনের শুষ্কাতিযুক্ত দানা শস্য, নিকৃষ্ট মানের দানা শস্য, জোয়ারকে মিলেটকে 3টে ভাগে ভাগ করবো, একটা জোয়ার, বাজরা, রাগি। এবার জোয়ার কোথায় বেশি উৎপাদন হয়, এবার জোয়ার উৎপাদনে, এটা মাথায় রাখতে হবে, শর্ট প্রশ্নগুলো পড়ে, জোয়ার উৎপাদনে কিন্তু মহারাষ্ট্র প্রথম স্থান দখল করেছে। মহারাষ্ট্র হচ্ছে জোয়ার উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। দেখো বাজরার ক্ষেত্রে কি, রাজস্থান হচ্ছে বাজরা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে, ঠিক আছে। এবার রাগি দেখো, কর্ণাটক হচ্ছে রাগি উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, জোয়ার উৎপাদনে প্রথম স্থান দখল করেছে মহারাষ্ট্র, দেখো রাগি উৎপাদনে কর্ণাটক, আর রাজস্থান হচ্ছে কি বাজরা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা রাজস্থান, একটা কর্ণাটক, এই 3টে রাজ্য হচ্ছে আমরা মনে রাখার জন্য কী করবো, একটা সূত্র তৈরি করেছি। সূত্রটার নাম কি, ম মানে প্রথম অক্ষরগুলো নেব, ম এর রয়াকা দেব, রা এর প্রথম অক্ষর নেব ক, অর্থাৎ ম রা ক। তাহলে আমাদের যদি ভুলেও যায় সেক্ষেত্রে মোড়া ক শব্দটা যদি পেয়ে যায় সেক্ষেত্রে সহজে আমরা বলে দিতে পারবো, জোয়ার উৎপাদনে ম মানে মহারাষ্ট্র, বাজরা উৎপাদনে রা মানে রাজস্থান, আর হচ্ছে ক হচ্ছে রাগি উৎপাদনে ক মানে কর্ণাটক। ঠিক আছে, এবার এখানে বেশ কিছু নাম রয়েছে, সেগুলো আমাদের জানতে, শর্ট প্রশ্ন যেগুলো পড়ে, যেমন চোলাম কি না, তামিলনাড়ুতে জোয়ারকে কি বলা হয় না, চোলাম বলা হয়, চোলাম। ঠিক আছে, তামিলনাড়ুতে জোয়ারকে চোলাম বলা হয়। আর বাজরাকে দক্ষিণ ভারতে কি বলা হয়, দেখো দক্ষিণ ভারতে বাজরাকে কি বলা হয় না, কুম্ভু। বাজরাকে কুম্ভ, কয় হস্যু ময়ে বয় হস্যু, কুম্ভ বলা হয়। আর রাগির অপর নাম মনে রাখতে হবে, রাগির অপর নাম মা রু আ। ঠিক আছে, তাহলে 3টে প্রশ্ন এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। এক হচ্ছে কি জোয়ারের অপর নাম তামিলনাড়ুতে জায়গায় চোলাম বলা হয়, জোয়ারকে তামিলনাড়ুতে চোলাম বলে, আর বাজরাকে দক্ষিণ ভারতে কুম্ভু বলে, আর রাগির অপর নাম হচ্ছে মারুয়া। ঠিক আছে, এগুলো কিন্তু সব প্রশ্ন আকারে পড়ে। এরপর আমরা যেটা জানবো দেখো, সেটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে, ঠিক আছে, গোটা বিশ্বের মধ্যে যেমন ধান উৎপাদনে চীন প্রথম, ভারত দ্বিতীয় স্থান দখল করেছে, আবার গম যেমন চীন প্রথম, ভারত দ্বিতীয় স্থান দখল করেছে, একই রকমভাবে কিন্তু মাথায় রাখতে হবে জোয়ার উৎপাদনে, ঠিক আছে, জোয়ার নয় মিলেট উৎপাদনে, হ্যাঁ বিশ্বে কিন্তু ভারত
প্রথম স্থান দখল করেছে, প্রথম স্থান দখল করেছে, স্থান দখল করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানলাম, গোটা বিশ্বের মধ্যে ভারত হচ্ছে কিন্তু মিলেট উৎপাদনে প্রথম স্থান দখল করেছে। এটা আমাদের মনে রাখতে হবে, ভারত। আর এখান থেকে আর যেটা পড়ে সেটা হচ্ছে 2 নাম্বার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মিলেট কি। ঠিক আছে, এবং মিলেট কি কীভাবে লিখবো আমরা, যদি প্রশ্ন করে মিলেট কি, সেক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা কী দেবো আমরা, দেখো সংজ্ঞা বলে পয়েন্ট করব। সংজ্ঞা আমরা বলবো মিলেট বলতে বুঝি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম দানা শস্য, যেটা নিকৃষ্ট মানের হয়ে থাকে, প্রধানত কি উষ্ণ শুষ্ক একেবারে ক্রান্তীয় অঞ্চলের প্রধানত ফসল, তাকে আমরা মিলেট বলবো। ঠিক আছে, মিলেট বললে বলবো অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিকৃষ্ট মানের দানা শস্য, যেটা পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, তাকে আমরা মিলেট বলবো। সেটা সংজ্ঞা দেবো। এবার বৈশিষ্ট্য পয়েন্ট করবো এরপরে, 2 নাম্বার যেহেতু প্রশ্ন করবেন, আর নিচে বৈশিষ্ট্য দিয়ে দেবো। বৈশিষ্ট্য কি 1 নাম্বার দিয়ে লিখবো, এটা প্রধানত কি নিকৃষ্ট মানের খাদ্যশস্য, লিখে দিতে পারো। এটা নিকৃষ্ট মানের খাদ্যশস্য। 2 নাম্বার কি লিখবো, এটা শুষ্ক অঞ্চলে, শুষ্ক বা উষ্ণ অঞ্চলে বেশি চাষ হয়ে থাকে, বেশি চাষ হয়ে থাকে। আর 3 নাম্বার এটা কি বলবো আমরা, না এটা পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পশু খাদ্য হিসেবে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া মনে রাখতে হবে কি, যে সমস্ত অঞ্চলে প্রধানত প্রধান খাদ্যশস্য ধান আর গমের অভাব রয়েছে, সেই সমস্ত অঞ্চলে কিন্তু মিলেট খেয়ে বেঁচে থাকে মানুষ। অর্থাৎ কি নিকৃষ্ট মানের খাদ্যশস্য হলেও কিন্তু কী হবে না, যে সমস্ত অঞ্চলে এই ধান গম চাষগুলো প্রধানত হয় না, অভাব রয়েছে, সে সমস্ত অঞ্চলে কিন্তু অনেকে এই মিলেট জাতীয় খাদ্য খেয়ে কিন্তু বেঁচে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই মিলেট সম্পর্কে বুঝতে পারলে। তোমরা এরপরে যে আমরা আলোচনা করব খাদ্যশস্য, যার নাম ইক্ষু। ইক্ষু সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করি। ইক্ষু খুব ইম্পর্টেন্ট একটা খাদ্য ফসল, আমাদের অর্থকারী ফসল। ঠিক আছে, সে সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থেকো, ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে শেয়ার করে দিও। ঠিক আছে।